ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করতে চাইছেন কিন্তু ডকুমেন্টস আপলোড করা যাচ্ছে না বলে অনেকেই কিন্তু অনলাইন করছেন না। অন্যদিকে অনলাইন করার সময়ও কিন্তু পেরিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যেদিন আপনার সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট প্রকাশিত হয়েছে সেই দিন থেকে 15 দিনের মধ্যে আপনাকে অনলাইন বা অফলাইনের মধ্যে অ্যাপিল করতে হবে। বিশেষ করে যাদের সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট 23শে মার্চ বেরিয়েছে তাদের কিন্তু 6 এপ্রিল লাস্ট ডেট। আজকে কিন্তু 1 এপ্রিল হয়ে গেল, আর হাতে 5টা দিন সময় আছে। এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু আবেদন করতে গিয়ে ডকুমেন্টস আপলোড করা যাচ্ছে না। ডকুমেন্টস আপলোড করা না গেলেও আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে। এরপর আপনাদের কথা হচ্ছে, তাহলে আমরা যে অনলাইনে আবেদনটা করে দেব, ট্রাইব্যুনাল কমিটি মানে যে বিচারকেরা বসে আছে তারা আমাদের ডকুমেন্টসটা কিভাবে পাবে, বা তারা কিভাবে বুঝবে যে আমার কোন কোন ডকুমেন্টস আছে? শুধু 2 লাইন লিখে দিলেই তো তারা বুঝতে পারবে না। এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু তার সাথেও আপনার জেনে রাখা উচিত, যেটা অনেকেই জানেন না, যে ট্রাইব্যুনাল কমিটি বা বিচারকেরা অলরেডি আপনাদের ডকুমেন্টস পেয়ে গেছে। কিভাবে পেয়ে গেছে সেটা আমি আজকের ভিডিওতে জানাবো। এছাড়াও সম্পূর্ণ অনলাইন প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যেভাবে দেখাবো সেইভাবে আপনারা অনলাইন করবেন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যেটা 1000 ক্যারেক্টার্সের মধ্যে লিখতে হবে সেটাও বলে দেবো, আর যেটা 500 ক্যারেক্টার্সের মধ্যে লিখতে হবে সেটাও বলে দেবো। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, আর একটু লং ভিডিও হবে। তো যাদের ধৈর্য আছে তারা মনোযোগ সহকারে দেখুন, আর যাদের ধৈর্য খুবই কম তারা এখান থেকে স্কিপ করে যেতে পারেন। আচ্ছা, ভিডিওর শুরুতেই আগে বলে দিই যে ডকুমেন্টস ট্রাইব্যুনাল কমিটির কাছে কিভাবে পৌঁছাবে, তারপরে আমি অনলাইন প্রসেসে আসছি। দেখুন, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তাদেরই কিন্তু নাম ডিলিট হয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশনে আসার আগে আপনার কিন্তু বিডিও অফিসে একবার হিয়ারিং হয়েছিল, মনে করে দেখুন। সেই হিয়ারিংয়ের সময় আপনি বিডিও অফিসে যে কাগজগুলো জমা করেছিলেন সেইগুলো নিশ্চয়ই আপনার মনে আছে। আপনি সেই কাগজগুলো মনে করুন, আর খাতার এক পাশে নোট করুন যে আমি হিয়ারিংয়ে এই কাগজগুলো জমা করেছিলাম। ধরুন আপনি হিয়ারিংয়ে 5টা 7টা কাগজ জমা করেছিলেন। আপনি হিয়ারিং করে চলে আসার পর ব্লক অফিস থেকে সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করা হয়। আপনার যে নোটিশ নাম্বার বা হিয়ারিং নোটিশ নাম্বার, তার এগেনস্টে আপনি যে ডকুমেন্টসগুলো জমা করেছিলেন সেইগুলো আপলোড করা হয়। সেই যে ডকুমেন্টসগুলো আপলোড করা হয়েছিল সেই ডকুমেন্টসগুলোই দেখতে পারবে ট্রাইব্যুনাল কমিটি। আপনার যে ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেই দেখতে পারবে আপনি হিয়ারিংয়ের সময় কোন কোন ডকুমেন্টস জমা করেছিলেন। তো সেই ডকুমেন্টসগুলোর উপর বেস করে ট্রাইব্যুনাল কমিটি বা বিচারকেরা সিদ্ধান্ত নেবে যে আপনার নাম ওঠা সম্ভব নাকি সম্ভব না। এরপর আপনাকে কি করতে হবে, ওই যে বলেছিলাম যে আপনি একটা খাতায় লিখুন যে কোন কোন ডকুমেন্টস আপনি জমা করেছেন, আর এক পাশে লিখুন যে আপনার কাছে কোন কোন ডকুমেন্টস আছে কিন্তু আপনি জমা করেননি। এই দুটো মনে রাখুন, আমি অনলাইন যখন দেখাবো তখন বাকিটা উত্তর দেবো। তো যাই হোক, এরপর তো আপনি অনলাইন করবেন। অনলাইন সাবমিট করার পর ট্রাইব্যুনাল কমিটি আপনার অ্যাপ্লিকেশনটা তারা দেখতে পারবে। তাদের যে লগ ইন পাসওয়ার্ড আছে সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারা দেখতে পারবে। তারপর তারা ওই লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখতে পারবে যে আপনার হিয়ারিংয়ের সময় কী কী ডকুমেন্টস জমা করা ছিল, আর আপনি অনলাইন করার সময় যা যা লিখেছেন তার সাথে কোন কোন ডকুমেন্টস আপনি সাবমিট করলেন বা কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে পারেননি। এরপর যদি বিচারকদের মনে হয় যে আপনি যে অ্যাপিলের মধ্যে অ্যাপিল করার সময় যে লেখাগুলো লিখেছেন, মানে যে ডকুমেন্টসগুলোর নাম লিখেছেন, সেই ডকুমেন্টসগুলো বিচারকদের প্রয়োজন, তাহলে তারা জেলা শাসকের কাছে জানাবে যে এই ব্যক্তির এই ডকুমেন্টস প্রয়োজন। জেলা শাসকের অফিস থেকে আপনাকে কোনো না কোনোভাবে ইনফর্ম করা হবে যে আপনি আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে ডিএম অফিসে দেখা করুন। তারপর আপনি যখন ডিএম অফিসে জমা দিয়ে আসলেন, ডিএম অফিস থেকে আপনার কাগজগুলো পাঠিয়ে দেওয়া হবে ট্রাইব্যুনালের অফিসে। তারপর পুনরায় তারা আরেকবার তদন্ত করবে। তদন্ত করে যদি দেখে যে আপনি যে ডকুমেন্টসগুলো পরে পাঠালেন আর যেগুলো আগে সাবমিট করেছেন, এই দুটোকে কম্পেয়ার করে যদি তাদের মনে হয় যে আপনার নাম ওঠার মতন, তাহলে তারা নাম তুলে দেবে। আর একটা কথা মনে রাখবেন, এর আগে যে নামগুলো উঠেছে বা এর আগে যে হিয়ারিংগুলো হয়েছে সবকটাই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ে এখন কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করবে এই ট্রাইব্যুনালের যে বিচারকরা আছেন তাদের উপরে। তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। তাহলে আশা করব আমি আপনাদেরকে ডকুমেন্টসের ব্যাপারটার সমাধান করতে পারলাম। চলুন তাহলে এইবার দেখে নিই আপনারা অনলাইন করার সময়
কীভাবে সেটা সাবমিট করবেন। অনলাইন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটা সকলেই চেনা, voters.eci.gov.in। এই ওয়েবসাইটে এসে প্রথমে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। প্রত্যেককেই কিন্তু আগে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথেই ওপরের দিকে দেখবেন আপনি আপনার নাম দেখতে পারবেন। তো যাই হোক, আমি লগ ইন করে নিয়েছি। এরপর দেখুন এইখানে লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেখুন এখানে লেখা আছে এন্টার এপিক নাম্বার। এইখানে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বারটি বসাবেন। নাম্বারটি বসিয়ে পাশে যে সার্চ অপশান আছে এইখানে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথেই এরকম আপনার সমস্ত তথ্য দেখিয়ে দেবে। আপনার পুরো নাম, আপনার মোবাইল নাম্বার দেখিয়ে দেবে। তারপর দেখুন লেখা আছে এপিক নাম্বার। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি আর একবার বসাবেন। ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। এখানে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা, পিনকোড সমস্তটাই কিন্তু বসাতে হবে। এর ঠিক নিচে আছে দেখুন ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এইটা যতটা ভালো পারবেন ততটা কিন্তু ট্রাইব্যুনাল কমিটি বুঝতে পারবে আপনার কোথায় সমস্যা। এই যে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, এইখানে যখন এই ঘরটার মধ্যে যখন আপনি লিখবেন তখন অবশ্যই কিন্তু মনে করে আপনার বাবা মা অথবা নিজের নাম যদি 2002 সালে থেকে থাকে তাহলে সেটা কত নম্বর পার্টে ছিল বা কত নম্বর সিরিয়ালে ছিল বা কত বিধানসভায় ছিল সেটা লিখবেন। এবং যদি 2026 সালেও যাদের নাম কেটে গেছে তাদের যদি 2026 সালে মা বাবার নাম ভোটার লিস্টে চলে আসে বা যদি মায়ের নাম আসে বা যদি বাবার নাম আসে, সেই ক্ষেত্রে সেটা 2026 সালের কত নম্বর পার্ট সিরিয়ালে নাম আছে বা কোন এসিতে আছে সেটাও কিন্তু অবশ্যই মেনশন করবেন। যেমন ধরুন আমি এই যে এইটা লিখেছি, আই দ্য অ্যাপিলেন্ট রেসপেক্টফুলি সাবমিট দ্যাট মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে যার যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে সে সেই নাম্বারটা লিখবে। যদি কারোর প্রথম সাপ্লিমেন্টারি থেকে ডিলিট হয় সে সেটা লিখবে, কারোর সেকেন্ড হলে সে সেটা লিখবে। তারপর মাই প্যারেন্টস নেমস বা মাই ফাদার্স নেম বা মাই মাদার্স নেমস আর ডিউলি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অফ 2002, তার এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। অ্যান্ড 2026-এও যদি নাম থাকে তার মা বাবার, তাহলে তার এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, হুইচ এস্টাবলিশেস মাই ফ্যামিলিজ লং স্ট্যান্ডিং রেসিডেন্স অ্যান্ড এলিজিবিলিটি। Despite fulfilling all criteria, my name has been omitted without any valid reason or proper verification. I have all the necessary documents to support and prove my claim, like my birth certificate, school certificate, passport, মানে যার কাছে যে ডকুমেন্টসটা আছে সে সেইটা লিখবে, লিখে নিচে লিখে দেবে থ্যাংক ইউ। এইটুকুনি যদি লেখেন ব্রিফ অফ ফ্যাক্টসে তাহলেও কিন্তু হবে। এরপর রিলিফ শর্ট যেটা আছে এইখানটায় লিখে দেবেন, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি রিভিউ মাই ডকুমেন্টস অ্যান্ড রিইনক্লুড মাই নেম ইন দ্য ভোটার লিস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল টু এনশিওর মাই ডেমোক্রেটিক রাইট টু ভোট। এটা আপনারা আপনাদের মনের মতনও লিখতে পারেন বা আমি যেটা লিখে দিলাম সেটাকেও কপি পেস্ট করতে পারেন। এরপরে আছে দেখুন প্লেস। এইখানে আপনারা যে জায়গার থেকে আবেদন করছেন সেই জায়গার নাম লিখবেন, লিখে নিচে যে সাবমিট অপশান আছে এইখানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এইরকম ইন্টারফেস দেখতে পারবে। এরপর আপনাদের আধার অথেন্টিকেশন হবে। আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তবে মনে রাখবেন আধার কার্ডের সাথে অবশ্যই যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে, নাহলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। আধার নম্বরটি বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি করবেন, তারপর ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এরকম মেসেজ আপনারা দেখতে পারবেন, সেখানে একটি অ্যাপিল নাম্বার পাবেন আর পাশে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনারা একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এই যে দেখুন এইরকম পিডিএফ ফাইল কিন্তু আপনারা একটা প্রিন্ট করে নেবেন। তো দেখুন এখানে ওপরের দিকে একটা অ্যাপিল নাম্বার আছে আর আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার সেটিও আছে, আপনার নাম আছে আর ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল সেটা আপনি যেটা লিখেছিলেন অনলাইন করার সময় সেটাই কিন্তু এখানে লেখা আছে। এছাড়াও রিলিফ শর্ট যেটা আপনি লিখেছিলেন সেটাও লেখা আছে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসের ঘরে দেখুন আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস পুরোটাই আছে এবং সেকেন্ড পেজে এরকম একটা ডিক্লারেশন আছে। তো এই দুটো পাতায় আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে।
তাহলে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখালাম, ডকুমেন্টসের ব্যাপারটাও বোঝালাম এবং অনলাইন পদ্ধতিও দেখালাম। এরপরে আপনারা হয়তো বলতে পারেন যে আপনি এত কিছু কোথার থেকে জানলেন, আপনার কাছে কি কোনো অর্ডার আছে? দেখুন, আমার কাছে কোনো অর্ডার নেই, আমি অফিসিয়ালভাবে যেটুকুনি জানতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা মনে করেন এটা সঠিক তাহলে সঠিক, যদি আপনারা মনে করেন যে আমি ভুলভাল বলছি তাহলে আমার আর কিছু বলার নেই। যাদের কাছে মনে হলো যে এটা সঠিক তারা প্লিজ প্লিজ এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন আর একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে বিডিও অফিস সম্পর্কিত যে কোনো ইনফরমেশন, একদম সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।